নিউ রিয়েলিজম পড়ার সময় আমরা অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ সম্বন্ধে জেনেছি। সেখানে আমরা দেখেছি বিশ্বের সকল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক বা নেতৃত্ব নেই, কেউ কারো কথা শুনছে না। হেজিমনিক থিওরি অনুসারে, আরও স্পষ্ট করে বলতে গেলে হেজিমনিক স্ট্যাবিলিটি থিওরি অনুসারে, বিশ্ব ব্যবস্থার সকল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে গেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি ভূমিকা পালন করবে। আরও স্পষ্ট করে বলতে গেলে, পুরো বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি পুরো বিশ্ব ব্যবস্থার সরকার হিসেবে ভূমিকা পালন করবে। এখন প্রশ্ন হতে পারে, এই হেজিমনিক স্টেট বা হেজিমনি রাষ্ট্রের ভূমিকা কে পালন করবে? এমন কি কি গুণাবলী বা শর্ত রয়েছে যেগুলো পালন করলে একটি রাষ্ট্র হেজিমনি রাষ্ট্র হতে পারবে? একটি রাষ্ট্র হেজিমনি রাষ্ট্র হতে গেলে মোটা দাগে তাকে তিনটি শর্ত পালন করতে হয়। প্রথমটি হচ্ছে ক্যাপাবিলিটি বা সক্ষমতা, দ্বিতীয়টি হচ্ছে উইলিংনেস বা ইচ্ছাশক্তি, এবং সর্বশেষ সেটি হচ্ছে কমিটমেন্ট বা অঙ্গীকার। ক্যাপাবিলিটি বা সক্ষমতা বলতে বোঝাচ্ছি হচ্ছে একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি হেজিমনি রাষ্ট্র হতে চায়, অবশ্যই পুরো বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গেলে যে সকল রুলস রেগুলেশন রয়েছে, ওই সকল রুলস রেগুলেশনের ইমপ্লিমেন্ট করার ক্ষমতা বা সক্ষমতা ওই রাষ্ট্রের থাকতে হবে। এই সক্ষমতাকে আমরা আরো কয়েকটি সাব পয়েন্টে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ইকোনমিক ক্যাপাবিলিটি, অর্থাৎ অর্থনৈতিক সক্ষমতা। দ্বিতীয়টি হচ্ছে ডিফেন্স ক্যাপাবিলিটি বা সামরিক সক্ষমতা, এবং তৃতীয়টি হচ্ছে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি বা প্রযুক্তিগত সক্ষমতা। দ্বিতীয় যেই গুণাবলীর কথা আমরা বলছি সেটি হচ্ছে উইলিংনেস বা ইচ্ছাশক্তি, অর্থাৎ যে রাষ্ট্রটি হেজিমনি রাষ্ট্র হতে চায় অবশ্যই ওই রাষ্ট্রটিকে মনে মনে হেজিমনি রাষ্ট্র হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে হবে। অর্থাৎ সে নিজেই যে একটি হেজিমনি রাষ্ট্র বা পুরো বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক শক্তি হিসেবে ভূমিকা পালন করতে চায়, এটা তার মনের ভিতরে এই ইচ্ছা শক্তি থাকতে হবে। তৃতীয় সেটি হচ্ছে কমিটমেন্ট বা অঙ্গীকার। বিষয়টিকে এভাবে আলোচনা করা যায় যে যেই রাষ্ট্রটি হেজিমনি রাষ্ট্র হতে চায় ওই রাষ্ট্রের অবশ্যই ইম্পার্শিয়াল থাকতে হবে বা নিরপেক্ষ হতে হবে। পুরো বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল করতে গেলে তাকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আরো সহজভাবে বলতে গেলে রাষ্ট্রটিকে অবশ্যই নিজ স্বার্থের উপরে বৈশ্বিক স্বার্থকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে, বেশি গুরুত্ব প্রদান করতে হবে। এখন থিওরিটির অ্যাপ্লিকেশন হিসেবে আমরা 20 শতকের মাঝামাঝি সময়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়টা বিবেচনায় আনতে পারি। ওই সময়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বের হেজিমনি রাষ্ট্রের ভূমিকা পালন করছিল হচ্ছে গ্রেট ব্রিটেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হেজিমনি রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়। এই ট্রানজিশনাল পিরিয়ডটাকে যদি আমরা অ্যাপ্লিকেশন হিসেবে ধরি তাহলে আমাদের থিওরিটার অ্যাপ্লিকেশন বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে যে গুণাবলীর কথা বলেছিলাম সেটি ছিল হচ্ছে ক্যাপাবিলিটি, যেটিকে আমরা তিনটি সাব পয়েন্টে ভাগ করেছিলাম। আমরা একটু খেয়াল করে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কে ক্যাপাবিলিটি বা সক্ষমতা দিয়ে। প্রথমেই ছিল হচ্ছে ইকোনমিক ক্যাপাবিলিটি, অর্থনৈতিক সক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, অর্থাৎ 1945 সালে পরবর্তী সময়ে, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠনের জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি অর্থনৈতিক প্ল্যান ঘোষণা করেছিল, যার নাম ছিল হচ্ছে মার্শাল প্ল্যান। এই মার্শাল প্ল্যানের আওতায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে বেল আউট প্রকল্প ঘোষণা করেছিল, তার মাধ্যমেই যুদ্ধ পরবর্তী ইউরোপকে পুনর্গঠনে আমেরিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে আমরা তার অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব হিসেবে ধরে নিতে পারি। দ্বিতীয় যে সক্ষমতার কথা আমরা বলছিলাম সেটি ছিল হচ্ছে ডিফেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ সামরিক সক্ষমতা। এটিকে আমরা কয়েকটি সাব পয়েন্টে ভাগ করে বিবেচনা করব। প্রথমটি হচ্ছে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৎকালীন সময়ের
হেজিমনি রাষ্ট্র গ্রেট ব্রিটেন কিন্তু একা একা দুইটি বিশ্বযুদ্ধ জয় করতে পারেনি। মিত্রশক্তির উপরে তাকে প্রচন্ড নির্ভর করতে হয়েছিল এবং প্রত্যেকটি বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ যুদ্ধটাকে জয়ী করতে আরো বেশি সহজ করেছিল। এর মাধ্যমে কিন্তু আমেরিকা তার সামরিক ক্ষেত্রের শ্রেষ্ঠত্ব পৃথিবীকে বার্তা হিসেবে প্রদান করেছে। দ্বিতীয় সাব পয়েন্টটা আমরা যদি দেখি, সেটি হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্তভাবে জয়লাভ করতে পারমাণবিক বিস্ফোরণটা ছিল অনস্বীকার্য, যদিও এর ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা রয়েছে, সেটা আমরা এখন করছি না। 1945 সালের অগাস্টে আমেরিকার পারমাণবিক বিস্ফোরণের পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে ক্লোজ হয়ে যায় এবং মিত্রশক্তি বিজয় লাভ করে। এই পারমাণবিক শক্তির বিস্ফোরণের মাধ্যমে আমেরিকা কিন্তু পুরো বিশ্বকে একটা বার্তা দিয়েছিল যে যে সামরিক সক্ষমতা তার রয়েছে, এই সক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো তৎকালীন সময়ে কোনো শক্তি আর ছিল না। তৃতীয় যে সাব পয়েন্ট নিয়ে কথা বলা যায়, সেটি হচ্ছে কোল্ড ওয়ার অর্থাৎ স্নায়ুযুদ্ধ। 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত যে স্নায়ুযুদ্ধের সময়ে আমেরিকার যে শ্রেষ্ঠত্ব, সেটি কিন্তু আমরা 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানোর মাধ্যমেও আমেরিকা তার শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে পুরো পৃথিবীকে। এবার পরবর্তী যে শর্ত নিয়ে আমরা গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি অর্থাৎ প্রযুক্তিগত সক্ষমতা। এই প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, প্রথমেই আমরা আনবো পারমাণবিক শক্তির আবিষ্কার। 1945 সালের দিকে আমেরিকা যে নিউক্লিয়ার পাওয়ারের আবিষ্কার ঘটালো, এটার মাধ্যমে পুরো বিশ্ব ব্যবস্থাকে সে জানান দিয়েছে যে তার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক দূর পর্যন্ত এগিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা এখানে আলাপ করা যায়, সেটি হচ্ছে ইন্টারনেট টেকনোলজির আবিষ্কার। 20 শতকের 60-এর দশকে পেন্টাগন থেকে ইন্টারনেট প্রযুক্তির আবিষ্কার ঘটায় আমেরিকা, যার মাধ্যমে পুরো বিশ্ব ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করছে, পুরো বিশ্বটাকে সে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে এবং তার শ্রেষ্ঠত্বের বাণী এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি। তৃতীয় যে সাব পয়েন্ট নিয়ে কথা বলা যায়, সেটি হচ্ছে স্পেস টেকনোলজির অ্যাডভান্সমেন্ট। অর্থাৎ আমেরিকা স্পেস টেকনোলজির ডেভেলপের মাধ্যমে তার যে শক্তি, এই শক্তিটাকে পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবী পৃষ্ঠ থেকে বের করে নিয়ে যেয়ে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, যার কৃতিত্ব আমরা প্রতিনিয়ত নাসার বিভিন্ন প্রযুক্তিগত আবিষ্কারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার সেকেন্ড যে গুণাবলী ছিল উইলিংনেস অর্থাৎ ইচ্ছা শক্তি, সেটা নিয়ে কথা বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে আমেরিকা কিন্তু কখনো ইচ্ছাই পোষণ করে নাই যে পুরো বিশ্ব ব্যবস্থা সে নিয়ন্ত্রণ করবে, যার প্রমাণ হিসেবে আমরা মনরো ডক্ট্রিনকে দেখতে পাই। এই মনরো ডক্ট্রিন ফলো করার মাধ্যমে আমেরিকা কিন্তু আইসোলেশন পলিসি গ্রহণ করেছিল এবং পুরো বিশ্ব ব্যবস্থা থেকে সে নিজ ভূখণ্ডের মধ্যে আবদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে মনরো ডক্ট্রিন থেকে আমেরিকা বের হয়ে গেল এবং আস্তে আস্তে পুরো বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার যে অভিলাষ, সে প্রকাশ করা শুরু করল। অর্থাৎ ইচ্ছা শক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে গুণাবলী নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে কমিটমেন্টস বা অঙ্গীকার। যদিও কমিটমেন্ট সম্বন্ধে আমরা যে কথাগুলো বলেছি, যে একটি ইম্পার্শিয়াল হতে হবে হেজিমনি রাষ্ট্রকে, সে নিজ স্বার্থের থেকে বৈশ্বিক স্বার্থকে খুব বেশি গুরুত্ব দিবে, এটি ছিল অঙ্গীকারের মধ্যে। যদিও এটা একটা ইউটোপিয়ান ধারণা, অর্থাৎ কল্পবাস্তব, কল্পনায় এটা আমরা দেখতে পাই, সরাসরি দেখতে পাই না। তারপরেও এই যে তিনটি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করলাম, কোন একটি রাষ্ট্র যদি এই তিনটি গুণাবলীর ব্যবহার করতে পারে, তিনটি গুণাবলী ধারণ করতে পারে, সেক্ষেত্রে সে হেজিমনি রাষ্ট্র হওয়ার দৌড়ে অনেক এগিয়ে যায়। এখন কথা হচ্ছে, এই গুণাবলীগুলো যদি একটি রাষ্ট্র না হয়ে একাধিক রাষ্ট্র ধারণ করে, তাহলে অবশ্যই তখন বিশ্ব ব্যবস্থা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় পরিণত হবে। এখন একটি হোক বা একাধিক রাষ্ট্র, যেই রাষ্ট্রই এখন একটি হোক বা একাধিক, যে রাষ্ট্রগুলোই এই বৈশিষ্ট্য ধারণ করবে, সে হেজিমনি রাষ্ট্র হবে। আর হেজিমনি রাষ্ট্র হওয়ার পরেই পরবর্তী যে পদক্ষেপ, সেটি হচ্ছে
তার শক্তি ব্যবহারের মাধ্যমে, তার পাওয়ার ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা বা পুরো বিশ্ব ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। অর্থাৎ প্রিপন্ডারেন্স অফ পাওয়ারের ব্যবহার সে কিভাবে করবে, অর্থাৎ একটি হেজিমনি রাষ্ট্র পরবর্তী পদক্ষেপ হিসেবে সে প্রিপন্ডারেন্স অফ পাওয়ার বা তার যে সঞ্চিত শক্তি কিভাবে ব্যবহার করবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিন্ন